আজকের ক্লাসে আমরা কোষে দেখি 19-এর যে বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত যে সমস্যা সেই চ্যাপ্টারটার সমাধান করব। এখানে দেখো বিভিন্ন ঘনবস্তুজনিত সমস্যা মানে আমাদের এর আগে আমরা যেগুলো করেছি মানে আয়তঘনক, ঘনক, গোলক, চোঙ, শঙ্কু এগুলো সবই এখানে মিক্সড আকারে থাকতে পারে। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে সূত্রগুলো ছিল, প্রত্যেকটা যে ঘনবস্তুগুলো তাদের আয়তনের সূত্র, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, তাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, এগুলো সবই কিন্তু আমাদের কাছে রাখবে। তো দেখো কোষে দেখি 19-এর 1-এর দাগের অঙ্ক কী বলছে। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির। তাহলে নিচের অংশটা কি? লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, এবং উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতির। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি আর উপরেরটা কী হবে? শঙ্কু আকৃতি, এরকম একটা পিলার আছে। মানে তাহলে পিলারটা দেখতে কেমন হবে? তাহলে পিলারটা দেখতে কিছুটা এইরকম ধরনের হবে। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তার মানে দেখো আমাদের ভূমিতলের ব্যাস মানে কোনটা? তাহলে এটা কত বলা আছে আমাদের? 20 সেমি। তাহলে এটা যদি 20 হয় তাহলে এখানে আমরা কী পাবো? শঙ্কুরও ভূমিতলের ব্যাস কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 10 করে। চোঙাকৃতি অংশ উচ্চতা 2.8 মিটার। তাহলে এই যে এইচটা বলে দেওয়া আছে, এটা কত বলা আছে? 2.8 মিটার। এবং শঙ্কু আকৃতি অংশ উচ্চতা 42 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে কত? 42 সেমি। তাহলে এটা দেখো মিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে। এবার বলছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের উচ্চতা কত হবে সেটা হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে তাহলে আমরা কী করব? এই পুরো অংশের আয়তন বের করতে হবে। তাহলে দেখো এই নিচের চোঙাকৃতি অংশের আয়তন এবং উপরের শঙ্কু আকৃতির অংশের আয়তন, এই দুটো আয়তন আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো চোঙাকৃতি অংশের আয়তনের আমরা সূত্র কী পাবো? পাই আর স্কোয়ার এইচ। আর তার আগে আমাদের কী করতে হবে? ভূমিতলের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে পিলারটির বা লোহার স্তম্ভটি ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাসের দৈর্ঘ্য কত ছিল? 20। তাহলে এখানে কত হবে? 20/2 সেমি। তাহলে এখানে আমরা পাবো কত? 10 সেমি। আর লোহা স্তম্ভটির চোঙাকৃতি অংশের উচ্চতা কত বলে দেওয়া আছে? দেখো 2.8 মিটার। তাহলে এখানে আমরা লিখব 2.8 মিটার। এবার কোশ্চেনে দেখো এখানে বলা ছিল কি, যে কোশ্চেনে দেখো 1 ঘন সেমি লোহার ওজন। তাহলে দেখো আয়তনটা কিন্তু সেন্টিমিটারে বের করতে হবে। তাহলে ওই জন্য আমরা মিটারটাকে কী করবো? সেন্টিমিটার নিয়ে যাবো। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কী করবো? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর পরে তাহলে 100 দিয়ে গুণ করবো একে। তাহলে 2.8 ইন্টু 100 সেমি, মানে আমাদের হয়ে যাবে কত? 280 সেমি। তাহলে এবারে চোঙাকৃতি অংশের আয়তন বের করবো আমরা। তাহলে অতএব চোঙাকৃতি অংশের আয়তন চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে কত? 22/7 আমরা জানি। আর আর স্কোয়ার, তাহলে এই 280 স্কোয়ার হবে, আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে এই ব্যাসার্ধ কত বলেছিল? 10। তাহলে 10-এর স্কোয়ার, তার মানে কি 10 ইন্টু 10 ইন্টু এইচ মানে উচ্চতা কত বলেছে? 280। তাহলে এত ঘন সেমি। এবার দেখো 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 7 8 আর 0 40। তাহলে গুণ করলে কত? দেখো 4 2 8, 4 2 8, এর একটা শূন্য আর এদের দুজনে দুটো শূন্য, মানে মোট 3টে শূন্য। তাহলে 88,000 ঘন সেমি। এটা পেলাম আমরা কি? চোঙাকৃতি অংশের আয়তন।
এবার আমরা শঙ্কু আকৃতি অংশের আয়তন বের করব। তাহলে শঙ্কু আকৃতি অংশের ভূমিতলের ব্যাসার্ধ তাহলে এর ব্যাসার্ধ কত, ওর সাথে সেম, মানে ওর কত ছিল 10, তাহলে এর কত হয়ে যাবে 10। আর শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত বলা আছে, উচ্চতা বলা আছে দেখো 42 সেমি। তাহলে এখানে আমরা কি করব, উচ্চতা 42 সেমি লিখলাম। তাহলে এবার শঙ্কু আকৃতি অংশের আয়তন, তাহলে অতএব শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান, তাহলে শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে কি ব্যাসার্ধ 10 ইন্টু 10, আর এইচ কত বলা আছে 42, তাহলে এত ঘন সেমি। তাহলে দেখো 7 দিয়ে 42 কাটলে 7 6 42, 3 দিয়ে 6 কাটলে হচ্ছে 2, তাহলে 22 2 44, আর এখানে দুটো শূন্য। তাহলে এবারে মোট স্তম্ভটির আয়তন কত, এই যে 88,000 ঘন সেমি প্লাস হচ্ছে এই 4,400 ঘন সেমি। তাহলে লোহা স্তম্ভটির মোট আয়তন, লোহার স্তম্ভটির মোট আয়তন কত হবে, 88,000 প্লাস হচ্ছে 4,400 এত ঘন সেমি, তার মানে হচ্ছে 92,400 ঘন সেমি। এবার অঙ্কের শর্ত কি বলেছিল দেখো, যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত সেটা আমরা বের করব। তাহলে লোহার স্তম্ভটির ওজন, লোহার স্তম্ভটির ওজন সমান তাহলে কত হবে 92,400 ইন্টু, তাহলে 1 ঘন সেমির ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে 92,400 ঘন সেমির কত হবে, এটা ইন্টু 7.5 গ্রাম। এবারে দেখো, যেহেতু এটা দেখো অনেক বড় সংখ্যা, 92,400 মানে হাজারের অনেক বেশি, তার সঙ্গে গুণ হচ্ছে মানে আরও বাড়বে, তাহলে এই গ্রামটাকে আমরা কী করবো, কিলোগ্রামে নিয়ে যাব। তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে কি করতে হয়, গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এর যদি 7.5 পয়েন্ট তুলে নিচে, তাহলে একটা জিরো আসবে, তাহলে ওপরে দুটো জিরো, নিচে দুটো জিরো আমরা কাটলাম। এটা দেখো 5 দিয়ে কাটলে 15, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 20, ফের 5 দিয়ে কাটলে হচ্ছে দেখো 4, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 4 দিয়ে 924 কাটলে 4 2 8, 1 12, 4 3 12, 4 1 4, এ দুটো গুণ করে দেখো 3 1 3, 3 3 9, আর 3 2 6, 693, আর এটা কি লিখবো আমরা, কিগ্রা। তাহলে লোহা স্তম্ভের ওজন আমরা কত পেলাম, 693 কিগ্রা। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার নেক্সট 2-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে একটা দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আছে, যার উচ্চতা তির্যক উচ্চতা আমাদের বলে দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধ এখানে বলা নেই। এবার বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। তার মানে ওই শঙ্কুটার সমান আয়তন বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, যার উচ্চতা বলছে কত 15 সেমি, তার চোঙটির ভূমিতলের দৈর্ঘ্য কত হবে। তার প্রথমে কি দেখাটা শঙ্কু বলা ছিল, তার শঙ্কুর কী কী বলা ছিল, উচ্চতা বলা ছিল। তাহলে শঙ্কুটির উচ্চতা সমান 20 সেমি, আর কি তির্যক উচ্চতা বলা ছিল, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা সমান হচ্ছে 25 সেমি। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো কি করে না, মনে করে দেখো শঙ্কুর যদি একটা শঙ্কুটাকে যদি আমরা এরকম ভাগ করতাম, তাহলে দেখো এটা উচ্চতা হতো এইচ, তির্যক উচ্চতা হতো এল, আর এই ব্যাসার্ধ হতো এটা আমাদের আর।
তার মধ্যে আরটা বের করতে হবে। তাহলে এটা দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে √L² মাইনাস H² হয়ে যাবে আমাদের কি আর এর ভ্যালু। তাহলে অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা কত বলা ছিল? তির্যক উচ্চতা বলা ছিল 25 সেমি। তাহলে কত? 25 স্কোয়ার মাইনাস উচ্চতা হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার করলে কত হয়? 625, আর 20 স্কোয়ার করলে হচ্ছে 400। তা 625 থেকে 400 বিয়োগ করেছে 225। 225 কার রুট হয়? 15, মানে 15 স্কোয়ার করলে 225 হয়, তাই 225 রুট কত হচ্ছে? 15। এটা তোমরা উৎপাদকের বিশ্লেষণ করেও করতে পারো, অসুবিধা নেই। এবার তাহলে দেখো আমরা কী করবো? এই শঙ্কুটার আয়তন বের করে ফেলবো। যেহেতু এই আয়তনের একটা লম্ববৃত্তাকার চোঙ পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, তাহলে প্রথমে আমরা ওই শঙ্কুটির আয়তন বের করবো এবারে। তাহলে অতএব শঙ্কুটির আয়তন সমান, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r²h। তাহলে আর কত আছে? আর আমাদের আছে 15, তাহলে 15 স্কোয়ার ইন্টু এইচ কত বলেছিল? এইচ বলেছিল দেখো 20। তাহলে আমাদের এইচের জায়গায় বসিয়ে দিলাম কত? 20 সেমি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো? 20 পাই/3, আর 15 স্কোয়ার করলে হচ্ছে 225। তার মানে যদি দেখো 3 দিয়ে আমরা কাটি এটাকে, 3 7 21, 1 15, 3 5 15, আর 75 2 হচ্ছে 150, আর একটা শূন্য। তার মানে আমরা পাচ্ছি 1500 পাই। এত ঘনসেমি হচ্ছে আমাদের কি শঙ্কুটির আয়তন। এবার আমাদের কি বলেছে দেখো? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 বলে দেওয়া ছিল, তাহলে ভূমিতলের ব্যাস কত হবে? তাহলে ব্যাসার্ধ বের করবো আমরা। আয়তন যেহেতু সমান, তাহলে সম আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর ধরি, আর উচ্চতা তো দেখো এর বলে দেওয়া ছিল, উচ্চতা কত বলেছিল? 15 সেমি। তাহলে শর্তানুসারে দেখো চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই r²h। তাহলে পাই r²h কত বলেছিল? 15। তাহলে পাই r² ইন্টু 15 সমান সমান ওখানে দেখো কত বলে দেওয়া আছে? 1500 পাই। কারণ এটাই হয়ে যাবে কি, যেহেতু সম আয়তন, তাহলে শঙ্কুর যে আয়তন, এর আয়তন তাই হবে। তাহলে বোথ সাইড যদি আমরা পাই ক্যান্সেল করি, তাহলে r² সমান কত পাচ্ছি? 1500/15, তার মানে 100। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাবো? √100, বা আর সমান সমান কত পাচ্ছি আমরা? 10। তাহলে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ, অতএব লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ 10 সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙটির ব্যাস তাহলে কত হবে? 2 × 10 সেমি, মানে হচ্ছে 20 সেমি। এটা হয়ে যাবে কি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার নেক্সট 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলছে দেখো? 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির পাত্রে কিছুটা জল আছে। তার একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির পাত্র আছে যাতে কিছুটা জল আছে। সেই চোঙাকৃতির পাত্রের ব্যাস বলে দেওয়া আছে কত? 24 সেমি। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? তাহলে প্রথম আমরা কী করবো? এই যে শঙ্কু আকৃতির টুকরোগুলো ছিল, ওর আয়তন আমরা বের করে ফেলবো। কারণ ওই শঙ্কু আকৃতির টুকরোগুলোই কী হচ্ছে না, ওই চুঙাকৃতির পাত্রে জলে ফেলা হচ্ছে। তাহলে ওই চুঙাকৃতি যে পাত্রে যে জল থাকবে তার আয়তন কত বাড়বে না, এই শঙ্কুগুলোর টোটাল আয়তন যত হবে তত। তাহলে প্রথমে কি করব? আমরা এই শঙ্কু আকৃতির টুকরোগুলির আয়তন বের করব।
তাহলে প্রথমে দেখো শঙ্কু আকৃতির টুকরোগুলি কী ছিল, ভূমিতলের ব্যাস বলা ছিল 6 সেমি। তাহলে শঙ্কু আকৃতির টুকরোগুলির ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, 6 সেমি ব্যাস বলা ছিল, তাহলে 6/2 সেমি মানে কত হচ্ছে 3 সেমি। এটা আমরা কী পেলাম, ব্যাসার্ধগুলো পেলাম। এবারে তার উচ্চতা বলে দেওয়া ছিল দেখো 4 সেমি। তাহলে আমরা কী পেয়ে যাবো, আয়তন পেয়ে যাবো। তাহলে শঙ্কু আকৃতির টুকরোগুলির উচ্চতা সমান সমান 4 সেমি। আমরা একেবারে 60টি টুকরোর আয়তন একসাথে বের করে নেব। তাহলে 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন কত হবে। তাহলে আগে একটার বের করি। একটা সূত্র কি, শঙ্কুর সূত্র, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর কত 3, তাহলে 3-এর স্কোয়ার করলে কত যাবে 9। তাহলে আমরা এখানে কী করবো, 2 বার 3 গুণ 3 লিখলাম, আর স্কোয়ার ইন্টু এইচ কত আছে 4 সেমি। এটা কি একটা শঙ্কুর আয়তন, আর যেহেতু এখানে কটা বলা আছে 60টি শঙ্কু, তাই এর সাথে কী হবে আরও একটা 60 গুণ করে দেবো। তাহলে একটা হলে দেখো ফর্মুলা হতো কত, এখান থেকে এতটা, আর যেহেতু 60টি বলা আছে তাই আমরা 60টা এর সাথে গুণ করে দিলাম, এত ঘন সেমি। পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এককগুলো কিন্তু তোমাদেরকে 100% রাইটই লিখতে হবে, কারণ একক ভুল গেলে তোমাদের সম্পূর্ণ অঙ্কই কিন্তু সেখানে ভুল মিনিংয়ে দাঁড়াবে, তাই পুরো অঙ্কটাই ভুল যাবে। ঠিক আছে, এবারে তাহলে দেখো এটা যদি আমরা 3 দিয়ে এটাকে কেটে দিলাম, এবার তাহলে কত হচ্ছে দেখো, 3 4 12, 12 6 72, তাহলে 720 পাই। এত ঘন সেমি হচ্ছে 60টা টুকরো মোট আয়তন। তাহলে দেখো এই যে মোট আয়তনটা আমরা বের করলাম 60টা টুকরো, সেটা কি হচ্ছে না, এই যে চুঙাকৃতি পাত্র বলা ছিল সেই চুঙাকৃতি পাত্রে কি হচ্ছে এই টুকরোগুলো ঢালা হলো। তাহলে আয়তন কত বাড়বে, জলের আয়তন এই 720 পাই ঘন সেমি বাড়বে। এবারে দেখো ওই যে চুঙাকৃতি পাত্র বলা ছিল তার ব্যাস বলে দেওয়া আছে কত, 24 সেমি। মানে ধরো এটা সেই চুঙাকৃতি পাত্র যার মধ্যে ধরো এতটা পরিমাণ জল ছিল। এবারে এই যে শঙ্কু আকৃতির টুকরোগুলো সেগুলো এর মধ্যে দেওয়া হয়েছে, দিলে কি হবে, এই শঙ্কু আকৃতির আয়তনটা জন্য এই জলের আয়তন, টোটাল আয়তন কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে কী হবে, ধরো আমি বললাম যে এতটা পর্যন্ত গিয়ে আমাদের জলতলের উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে দেখো আগে জলতল ছিল কোনটা, এত দূর, শেষ জলতল বৃদ্ধি পেলে হয়ে কত হলো, এতটা হলো। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কত, শুধুমাত্র এই হলুদ অংশটুকু। তাহলে এই যতটুকু উচ্চতা বৃদ্ধি পেল সেটাকে আমরা এইচ ধরে নিলাম। তাহলে এইটুকু অংশের আয়তন কত হবে, এই যে 720 পাই, আয়তন যেটুকুন বৃদ্ধি পেয়েছে কত, এইটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা কার জন্য পেয়েছে, এই শঙ্কুগুলোর জন্য। তাহলে এই শঙ্কুগুলোর টোটাল আয়তন যা, এই জলতলের এইটুকুর আয়তন কিন্তু তাই হবে। তাহলে আমরা কী করবো, এই উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তনটা আমরা এখান থেকে বের করে ফেলবো। তাহলে জলতল উচ্চতা কত বৃদ্ধি পাবে, আমরা ধরে নেব যে চোঙাকৃতি পাত্রটিতে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 1 সেমি। আর এবার দেখো চুঙাকৃতি পাত্রটির ব্যাস বলে দেওয়া ছিল, তাহলে সেখান থেকে আমরা কী বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ কত হবে, এখানে দেখো ব্যাস বলা ছিল 24, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 24/2 সেমি। তেমন আমাদের দাঁড়াচ্ছে কত, 12 সেমি। তাহলে এইটুকু অংশের আয়তন আমরা বের করব। তাহলে চোঙাকৃতি পাত্রে
8 সেমি উচ্চতা বিশিষ্ট, আচ্ছা এখানে এক্স ধরেছিলাম, তাহলে এখানে এক্সই লিখছি। এটাকে আমরা এক্স করে দিলাম। 1 সেমি উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ কত ছিল 12, তাহলে কি এখানে আর স্কোয়ার মানে কি 12 ইন্টু 12 ইন্টু এইচ। এইচ কত আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এত ঘন সেমি। তাহলে আমরা দেখো 12 গুণ করলে কত হবে? 144 পাই ইন্টু এক্স ঘন সেমি। তাহলে এই আয়তনটা কি হবে? এই আয়তনটা ওই শঙ্কু আকৃতির যে টোটাল আয়তন তার সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে 144 পাই ইন্টু এক্স সমান সমান হচ্ছে 720 পাই, বা বোথ সাইড পাই পাই ক্যান্সেল, তাহলে এক্স সমান সমান কত? 720 বাই 144। তাহলে দেখো যদি এটা কাটাকাটি করবো, 3 দিয়ে গেলে 3 4 12, 2 24, 3 8 24, একে 3 দিয়ে গেলে 3 24 72, 0, আর 38 দিয়ে যদি কাটি আমরা তাহলে হয়ে যাবে এটা 5। তাহলে এক্স সমান সমান আমরা কত পেলাম? 5। তাহলে জলস্তম্ভের উচ্চতা কত বৃদ্ধি পাবে? 5 সেমি বৃদ্ধি পাবে। তাহলে অতএব চোঙাকৃতি পাত্রটিকে জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমাদের 3 দাগের অঙ্ক এখানে শেষ। এবার নেক্সট 4 দাগ। 4 দাগের অঙ্ক কি বলছে দেখো। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বলে দেওয়া আছে 5:8। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত হবে সেটা আমরা বের করব। তাহলে একটা শঙ্কু আছে আর একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যাদের ভূমির ব্যাসার্ধ একই এবং উচ্চতা একই। তাহলে এই যে উচ্চতার ভূমির ব্যাসার্ধ তাদের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। আমাদের বলে দেওয়া আছে কি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা কি করব? দুজনের ব্যাসার্ধ আর উচ্চতাটাকে ধরে নেব। ধরি নিরেট শঙ্কু ও লম্ব বৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে আমাদের কী করতে হবে? দুজনের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো যদি আমরা শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল বের করি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। তাহলে পাই আর এল যদি হয় তাহলে এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে আমার তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে নিরেট শঙ্কু তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা কত হবে? √r² প্লাস এইচ স্কোয়ার এত একক। তাহলে নিরেট শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের সূত্র হলো ফর্মুলা কি? পাই আর এল। এলের জায়গায় আমরা কি বসাবো? √r² প্লাস এইচ স্কোয়ার। তাহলে এত বর্গ সেমি। এবার আমরা কী করব? চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? চোঙের
বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রসূত্র কি 2πr/h, তাহলে 2πr/h এত বর্গ সেমি, যেহেতু আর আর এইচ আমরা ধরে নিয়েছি যে দুটোই আর আর এইচ আছে, তাহলে এদের দুজনে দেখো অনুপাত আমাদের বলে দেওয়া আছে কত, 5:8। তাহলে শর্ত অনুসারে পাই আর √r² প্লাস h² ইজ টু 2πr/h সমান হচ্ছে 5:8। তাহলে এখান থেকে দেখো বোথ সাইডে এই যে ইস্টু দুদিকে দেখো পাই আর আছে, এর পাই আর আছে, তাহলে পাই আর যদি ক্যান্সেল হয় কী পড়ে থাকবে, এর √r² প্লাস h² ইজ টু এর পড়ে থাকবে 2h সমান 5:8। এবার দেখো এটাকে আমরা কী লিখতে পারি, √r² প্লাস h² বাই 2h সমান কী হয়ে যাবে 5/8। এবার দেখো এখানে যেহেতু রুট আছে তাই আমরা কী করবো, বোথ সাইডে বর্গ করবো, বর্গ করবো মানে কি স্কোয়ার করবো। তো স্কোয়ার করলে কী হবে, এর জাস্ট উপরেরটা দেখো রুটটা জাস্ট উঠে যাবে, √2 স্কোয়ার করলে কত হয় 2, তাহলে √r² প্লাস h² যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হয়ে যাবে r² প্লাস h²। আর নিচেরটা বর্গ করলে কী হবে, 2h হোল স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে 4 আর h² করলে h-এর স্কোয়ারই হচ্ছে। সিমিলারলি আমাদের ডান দিকটাও স্কোয়ার করতে হবে, 5 স্কোয়ার করলে কত হয় 25 আর 8 স্কোয়ার করলে কত হয় 64। এখানে আমরা লিখব কি, উভয় পক্ষে বর্গ করে পাই। এবারে দেখো তাহলে কি হবে, এই 4টা ভাগ আছে এবার সেগুলো গুণ হবে, গুণ হবে মানে কি এটা এইখানে থাকবে, তাহলে 4 আর 64 কী হবে কাটাকাটি করা যায়। তাহলে আমরা কি করব, 4 আর 64 যদি আমরা কাটি 4 ষোলো 64। এবার আমরা কোনো গুণই বজ্র গুণন, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 16 ইন্টু r² প্লাস h² মানে কী হবে 16r² প্লাস 16h² সমান 25 ইন্টু h² করলে কত হচ্ছে 25h²। তাহলে আমরা কী লিখতে পারি, r² একদিকে করবো, h² আরেক দিকে নিয়ে যাব, তাহলে 16r² সমান কী হচ্ছে 25h² মাইনাস 16r² বা 16r² সমান 9, সরি এটা h² হবে, তা 9h², বা এখান থেকে কী পাচ্ছি r² বাই h² সমান হচ্ছে 9/16। তাহলে r/h সমান কত হবে, দেখো এদিকে স্কোয়ার আছে তাহলে এবার সেটা কী হয়ে যাবে রুট, মানে 9/16 বা r/h সমান কত লিখবো, তাহলে √9 মানে কত হয় 3 আর √16 মানে কত হচ্ছে 4। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা, বা r/h সমান হচ্ছে 3:4। তাহলে ব্যাসার্ধের উচ্চতার অনুপাত কত হলো 3:4। তাহলে কী লিখবো, যে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত, তাহলে অতএব উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত হবে 3:4। তাহলে আমাদের 4 দাগের অঙ্ক শেষ। এবারে নেক্সট 5 দাগ। 5 দাগের অঙ্ক কি বলছে দেখো, 8 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলানো হচ্ছে, গলিয়ে কি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে এই যে টোটাল যে গোলকটা আছে বড় গোলকটা, সেই বড় গোলকের আয়তন যা হবে আর যে কটা গুলি পাওয়া যাবে তাদের টোটাল আয়তন কী হবে, একই হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, বড় গোলকটি আয়তন বের করব, ছোট গুলিগুলোর আয়তন বের করব, বড় গোলকের আয়তনকে গুলিগুলোর আয়তন দিয়ে ভাগ করব, যত হবে সেটাই আমাদের হচ্ছে উত্তর। তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট
লোহার গোলকের আয়তন সমান কত হবে? তাহলে গোলকের আয়তন থেকে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব মানে তাহলে কী হবে? 8-এর কিউব, এত ঘন সেমি। আর এখানে দেখো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে এখানে দেখো ব্যাস বলা আছে। প্রত্যেকটি গুলির ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাস ছিল 1, তাহলে 1/2 সেমি। তাহলে অর্থাৎ প্রত্যেকটি গুলির আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, কারণ এটাও গোলক, আগেরটা বড় গোলক ছিল, এগুলো ছোট গোলক। তাহলে কী হবে? 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই, তাহলে এর আর কিউব মানে কত হবে? 1/2 কিউব। তাহলে এবারে কী করবো? যেহেতু এই বড় গোলকটাকে গলিয়ে এই ছোট গোলকগুলো তৈরি করা হয়েছে, তাহলে বড় গোলকটার মোট আয়তন যা আর এই ছোটো গুলিগুলো মোট আয়তন তাই হবে। তাহলে এই বড় গোলককে ছোট ধরো অনেকগুলো এরকম গুলিতে ভাগ করা হয়েছে, তাহলে কী হবে? বড় গোলকের আয়তনকে ছোটো গোলকের আয়তন দিয়ে আমরা ভাগ করবো। এরকম টাইপের অঙ্ক তোমরা গোলকের চ্যাপ্টারেও দেখেছিলে। তাহলে অতএব নিরেট গুলির সংখ্যা সমান কত হবে? 4/3 পাই 8-এর কিউব বাই 4/3 পাই হাফের কিউব, এত টি। তাহলে দেখো 4/3 পাই ক্যান্সেল হচ্ছে, উপরে 8-এর কিউব করলে কত হয়? 8-8 64, আর 8 গুণ করলে দেখবে 512। তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 512, আর নিচে হয়ে যাচ্ছে 1-এর কিউব করলে 1, আর 2-এর কিউব করলে 8। তাহলে এবার দেখো, এটা আমরা সবাই জানি যে নিচে এই যে ভাগটা আছে, নিচেটা তাহলে কী হবে? উল্টে যাবে। তাহলে 8-এর একটা কী হয়ে যাবে? 1-এর একটা কী হয়ে যাবে? 8-এর 1। তার মানে সিম্পলি 8-এর সঙ্গে 512 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 8-2 16, হাতে 1, 8-1 8-1 9, 5-8 40, 4096টি গুলি আমরা পাবো। এটা তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, এমসিকিউ বা 2 নম্বরের শর্ট কোশ্চেন। 2 নম্বর এলে করে দেখাতে হবে, এমসিকিউ তোমরা মুখেও করে বা রাফে করেও অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত। এবারে নেক্সট ক্লাসে আমরা এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। চলো, টাটা।